আমরা প্রথমে আলাপটা শুরু করতে চাই পৃথিবীর মোড়লকে দিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের বলা হয়ে থাকে যে বর্তমান ইউনূস সরকার মার্কিন প্রেসক্রিপশনের সরকার, কিন্তু এই মুহূর্তে নানা কারণে আমরা টানাপোড়েন দেখতে পাচ্ছি। এই মুহূর্তে মার্কিন কূটনৈতিক সম্পর্ক, মার্কিনীদের সাথে বাংলাদেশের ইউনূস সরকারের কূটনৈতিক সম্পর্কটা কেমন, আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? দেখুন, ব্যাপারটা আসলে সহজে বলা কঠিন। একটু আমরা যদি দেখি যে ইউনূসের সরকারটা কোন টাইপের একটা সরকার, সেটা আমাদেরকে দেখতে হবে। সাধারণত যে কোনো ইন্টারিম গভর্নমেন্ট বলুন, কেয়ারটেকার গভর্নমেন্ট বলুন, তাদের সাথে কোনো রাষ্ট্র কোনো ধরনের কূটনৈতিক সম্পর্কে জড়ায় না। কিন্তু ইউনূসের সরকারটা একটু ব্যতিক্রম এই জন্য যে ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের প্রোটেকশনে বাংলাদেশের ক্ষমতায় বসেছে। কিন্তু এই প্রোটেকশনটা তাকে দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের আগের প্রেসিডেন্ট যে পলিটিক্যাল পার্টি ছিল ডেমোক্রেটদের। মূলত মার্কিনীরা বিশেষ করে ডেমোক্রেটরা ইউনূসকে প্রায় 40-45 বছর ধরে একটু 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 করে গড়ে তুলেছে। সেই দিক থেকে আমরা যদি দেখি তাহলে বর্তমানে ইউনূস সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক কিছু দেবার কথা। কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, গত 20-30 বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের যত প্রেসিডেন্ট এসেছে তার মধ্যে ডোনাল্ড ট্রাম্প হলো সবচেয়ে বেশি এই যে ইসলামিক জঙ্গিবাদ যেটা, এটার বিরুদ্ধে সোচ্চার, এবং উনি সবচেয়ে ক্লিয়ার ধারণা রাখেন যে ইসলামিক জঙ্গিবাদটা কি জিনিস, এটা কতটা ডেঞ্জারাস। এইটার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের এবং তার প্রশাসনে যেসব মানুষগুলো আছে তাদের এটা জানা আছে। ফলে যেটা হয়েছে যে ইউনূস যেহেতু একেবারে ডাকাতি করে বাংলাদেশের ক্ষমতাটা গ্রহণ করেছে এবং ডাকাতির মাধ্যমে এটা ধরে রেখেছে, সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান যে ডিসপেনসেশন আছে, ওরা কিন্তু ইউনূসের শুধু ব্যক্তিগত সুরক্ষার হিসাবে ইউনূস থেকে সবকিছু নিতে চাচ্ছে। আপনি দেখেন যে তার যে করিডোর দেয়া, বন্দর দেয়া, এগুলো মার্কিন স্বার্থে ছেড়ে দেয়া, সেন্ট মার্টিন ইত্যাদি যে ইস্যুগুলো আমরা জানি, এটার সাথে এখন যোগ হয়েছে যে আপনার এই শুল্ক বৃদ্ধিতে আমি যতদূর জানি পাকিস্তান, ভারত সবাই তাদের মতো একটা সুরাহায় তারা এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। ভিয়েতনাম এসেছে, অনেকগুলো দেশ এটা তারা তাদের মতো করে তাদের প্রয়োজনীয় যতটুকু দরকার ততটুকু রেয়াত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পেয়েছে। পায়নি এখন পর্যন্ত ইউনূস পায়নি, হয়তো কিছু পাবে বা পাবে না, আমি সাধারণত ভবিষ্যৎ নিয়ে কথা বলি না। কিন্তু কেন এত দেরি হচ্ছে এই জন্য যে মার্কিনীরা এই ইউনূসের সরকারটা যে একটা দখলদার সরকার, এটা যে একটা পরিপূর্ণভাবে অবৈধ সরকার, এবং এর পিছনে জনগণের কোনো সমর্থন নাই। জনগণ যতটুকু সমর্থন আছে তারা হলো বাংলাদেশের মৌলবাদী, হয়তো 10-20% হতে পারে। এইটা মার্কিন যুক্তরাষ্ট্র খুব ভালোভাবে বুঝে ইউনূসকে তারা এক্সপ্লয়েট করছে। এক্সপ্লয়েট করার মানে হলো যে ইউনূস থেকে যত বেশি আদায় করা যায় এবং ইউনূসকে যত কম দেয়া যায়। এখন সেই আদায়ের ক্ষেত্রে আমরা শুনতে পাচ্ছি, জানি না কতটুকু সত্য, যে তাকে অনেকগুলো এই বোয়িং কিনতে হবে। হ্যাঁ, সে এগুলো কিনে চেষ্টা করছে। ইউনূসের দিকটা একটু স্মরণ করিয়ে দেয় যে ইউনূসকে আপনি যদি তার সারা জীবনের কার্যক্রম দেখেন, ইউনূসের মধ্যে স্বার্থপরতা ছাড়া কিছু নাই। ইউনূসের কাছে দেশপ্রেম নাই, জনগণের প্রতি তার কোনো প্রেম নাই, কিছুই নেই। হ্যাঁ, সম্পূর্ণরূপে একটা স্বার্থপর, একেবারে নিষ্ঠুর একটা স্বৈর শাসক। ইন্টারেস্টিং জিনিসটা হলো শেখ হাসিনা সরকারকে ফ্যাসিস্ট বলে ওরা বিদায় দিয়েছে জুলাই আগস্টের জঙ্গিরা, কিন্তু সত্যিকার ভাবে একটা ফ্যাসিস্ট সরকার ইউনূসই কায়েম করেছে। সার্বিক পরিস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্র যতটা সম্ভব তারা এক্সপ্লয়েট করছে, অর্থাৎ ইউনূসের ব্যক্তিগত প্রোটেকশন, ইউনূসের যে গুন্ডা পান্ডা আছে, রজার খলিল ইত্যাদি, এদের প্রোটেকশন বাবদ ইউনূস থেকে
যত বেশি আদায় করে নেওয়া যায় সেটাই মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসি আমরা দেখতে পাচ্ছি। এবং এই সরকারটা যদি ধরেন এই বর্তমানে যে অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চলছে, যে যে বাণিজ্যিক একটা যুদ্ধ বলতে পারেন, এই ধরনের অবস্থায় যদি কোনো জনপ্রতিনিধিত্বশীল সরকার থাকে, শেখ হাসিনার সরকারের মতো বলিষ্ঠ সরকার থাকে, তারাই কেবল এই ধরনের সিচুয়েশনে আপনার কোনো কিছু নেগোশিয়েট করে আদায় করতে পারে। কিন্তু ইউনূসের পক্ষে সেগুলো কোনো কিছুই সম্ভব না। ইউনূসের ক্ষেত্রে বিষয়টা হয়ে দাঁড়িয়েছে সম্পূর্ণ ট্রানজ্যাকশনাল, মানে তুমি আমাকে এটা দিবা, আমি তোমাকে এটা দিব। সেই ক্ষেত্রে ইউনূসের প্রোটেকশন হলো ইউনূসকে যা দেওয়ার দিচ্ছে, বাংলাদেশকে যা কিছু দিচ্ছে ইউনূসের প্রোটেকশন, আর যা কিছু নিচ্ছে সে বাংলাদেশ থেকে। তো কি কি নিল সেটা হয়তো আমরা কিছুদিনের মধ্যে জানতে পারবো। আচ্ছা, আমার মার্কিনীদের প্রসঙ্গে আলাপ প্রসঙ্গে একটি কথা এই মুহূর্তে মনে পড়ছে, যে আলাপ এসছে যে বাংলাদেশকে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র যে গুরুত্ব দিচ্ছে না, যতটা আদায় করা যায় আপনি সেটি বলছেন। আমি যদি বাংলাদেশে মার্কিন দূতাবাসকে দেখি, দূতাবাসের যিনি প্রধান, বাংলাদেশের মার্কিন দূতাবাস চার্জ দ্য অ্যাফেয়ার্স কে দিয়ে 1 বছর হয়ে গেল, প্রায় 1 বছর যাবৎ চলছে। কেন? নিয়মিত রাষ্ট্রদূত চলে গেছেন, পিটার হাস চলে গেছেন গত বছরের 23 জুলাই। এরপর থেকে কোন রকমে ভারপ্রাপ্ত দিয়ে চলছে কেন? এ ব্যাপারে আপনার অভিমত কি? এটা সম্ভবত ডিপ স্টেটের একটা প্রভাব এখানে আছে। আপনি দেখেছেন যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করলো দ্বিতীয়বারের মতো, উনি কিন্তু সব খুলে বলে দিচ্ছিল যে $29 মিলিয়ন এই জুলাই আগস্টে যে গত বছর যে জঙ্গি উত্থান হয়েছে, এখানে সরাসরি $29 মিলিয়ন এসছে যুক্তরাষ্ট্র থেকে। এটা ডোনাল্ড ট্রাম্প সাহেব বলেছেন, আমরা বলিনি। তারপর আরো শুনি যে অনেক বড় একটা অঙ্ক এসেছিল ভারতের মাধ্যমে। তো এখন দেখেন, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের বিষয়টা ছিল যে উনি ইউনূস এবং ইউনূসের জঙ্গিবাদী সরকারকে উনি কোনো ধরনের সমর্থন দিবেন না। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে এই ডোনাল্ড ট্রাম্প সাহেব আর এটা নিয়ে কিছু বলেন নাই। অর্থাৎ যে একটা জিনিস দেখতে হবে, ডিপ স্টেট বলতে আমরা যেটা বুঝি, মানে যেটা বলা হয় সেটা হলো মূলত অ্যাকচুয়ালি সিআইএ বা মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো বা পার্মানেন্ট গভর্নমেন্ট যেটা। সুতরাং ওদের সাথে কিন্তু কোন রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই চাক, সরাসরি তাদের বিরোধিতা করে না। এটা সাধারণত করে না, করার সাহসও পায় না। ফলে যেটা হয়েছে, এখন যেই নতুন রাষ্ট্রদূত আসবে সে তো আসবে ডোনাল্ড ট্রাম্পের মানুষ হিসাবে। আবার ডিপ স্টেটের নিশ্চিত ভাবে বোঝা যাচ্ছে যে একটা আপনার টেনশন ওইখানে আছে। খুব সম্ভবত এই দুটার সংঘর্ষের কারণে নতুন রাষ্ট্রদূত আসছে না, পুরনো লোক দিয়ে চালানো হচ্ছে। অর্থাৎ নতুন রাষ্ট্রদূত আসলে সে তো আসবে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে, তাদের আবার যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট থেকে তার একটা বৈধতা অ্যাপয়েন্টমেন্টটাকে আপনার ভেটিং করতে হয়। তো এই জায়গায় আমার মনে হচ্ছে যে ডিপ স্টেট আপাতত আপার হ্যান্ডে আছে, ফলে আর নতুন রাষ্ট্রদূত আসছে না, আসেনি এখন। আচ্ছা, আমাদের বাকি পৃথিবীর কথা যদি চিন্তা করি, ইউরোপীয় ইউনিয়ন কিংবা পৃথিবীর অন্যান্য অংশ, ইউনূসের অবস্থান, আপনি পৃথিবীতে ইউনূস সরকারের অবস্থান কিভাবে মূল্যায়ন করবেন? এই মুহূর্তে পৃথিবীর কোন প্রান্তে কি কোনো অবস্থান ন্যূনতম করতে পেরেছে? না, ইউনূস তা পারেনি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে হবে যে শুরুতে ইউনূসের উপর অনেকের অনেক আপনার আশীর্বাদ ছিল, কারণ ইউনূস যেহেতু নিজেকে একটা ইন্টারন্যাশনাল ফিগার হিসাবে দাঁড় করিয়েছিল। এটা কিন্তু ইউনূসের যে জঙ্গিগুলো আছে, যে তার যে প্রোপাগান্ডিস্টরা আছে, এরা আপনি খেয়াল করবেন, এরা আমি মনির হায়দারের কথা বলতে পারি, জাহেদুর রহমানের কথা বলতে পারি, এবং আরো অনেকে যারা মূল্যবাদীরা, তারা সবাই বলছিল যে ইউনূস থাকুক আমাদের মাথার উপর। অর্থাৎ ইউনূস যদি ঠ্যাং ভাঙ্গা অবস্থায়ও থাকে, একেবারে সে মাজুর অবস্থায়ও থাকে, তাহলেও সারা পৃথিবী মানে এই জঙ্গিদের একটা প্রোটেকশন দিবে। সেটা কিন্তু আমরা শুরুতে দেখেছিলাম যে ইউনূস এসে কত বড় প্রোটেকশন এই জঙ্গিদের তৈরি করছে। সেভাবে যখন তারা আপনার মানুষ হত্যা করছিল,
বিশেষ করে 5 আগস্টের পরে এত পুলিশ হত্যা হলো, এগুলো নিয়ে সারা বিশ্ব এখন পর্যন্ত তেমন কিছু যেটা আসলে ডিমান্ড করে ইউনূসের সরকারের যে আপনার হিংস্রতা, তার যে নিষ্ঠুরতা, তার যে মানবাধিকার লঙ্ঘন, তার যে খুনের যে স্প্রি সে করেছিল বিশেষ করে গোপালগঞ্জ পর্যন্ত, আমরা কিন্তু সেইভাবে আন্তর্জাতিকভাবে আপনার সেই রকম এই তীব্রতা, এই তীব্রতার উপর অপরাধের তীব্রতার আনুপাতিক কোনো ইন্টারন্যাশনাল ভয়েস আমরা এখনো পাইনি। সুতরাং ইউনূস এখনো একটা বাফার হিসাবে কাজ করছে বিটুইন আপনার যে জঙ্গিরা বাংলাদেশ দখল করে রেখেছে তারা এবং পাশ্চাত্যের গণতান্ত্রিক বিশ্ব। এইটা একটা দিক আছে, কিন্তু ধীরে ধীরে এইটাও আপনার সবার চোখের সামনে আপনার চলে এসে যে ইউনূস মূলত বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে এবং এই জঙ্গিবাদের উত্থান হলো ইউরোপ আমেরিকা বা উন্নত বিশ্বের স্বার্থের আপনার একটা পরিপন্থী কাজ। সুতরাং জিনিসটা এখন একটা ডেডলক হয়ে গেছে, অর্থাৎ ইউনূসকে তারা একদিকে যেমন পর্যবেক্ষণ করছে, যেমন আপনি দেখবেন যে আমরা লন্ডনের ঘটনাটা জানি, লন্ডনে গিয়ে ইউনূস প্রায় 1 সপ্তাহ বসেছিল এবং নানান ধরনের বাণী দিচ্ছিল, কিন্তু ইউকের যে প্রাইম মিনিস্টার ইউনূসের সাথে দেখা করেনি। সুতরাং একটা জিনিস হলো যে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক যেমন নাই, ইউনূসের যেমন কোনো কূটনৈতিক অবস্থান নাই, ইউনূসের যে আপনার জঙ্গি দ্বারা প্রভাবিত এবং জঙ্গিদের দ্বারা আপনার পেছন থেকে ঠেলে ধরা একটা সরকার, এটা সারা বিশ্ব বুঝে গেছে। আবার একইভাবে ইউনূসের যে আমি বলবো যে ইমেজ, সেটাও কিছু কাজ করছে, ফলে একটা ডেডলক অবস্থায় আছে। এখানে ইউনূস তা পাচ্ছে কোনো সাহায্য কারো কাছ থেকে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও না। আবার একইভাবে যেই ধরনের আপনার উচ্চ ভয়েসে পশ্চিমারা এই ধরনের একটা আপনার মূল্যবাদী এবং জঙ্গিদের দ্বারা প্রতিষ্ঠিত সরকারের প্রতিবাদ করার কথা, সেটাও আমরা দেখছি। আচ্ছা আচ্ছা, আমাদের গত 1 বছরে সবচেয়ে পীড়াদায়ক বিষয় বাংলাদেশের জন্য প্রতিবেশীর সাথে সম্পর্ক। বিশেষ করে আমরা আমাদের চারপাশ দিয়ে ঘিরে যে রাষ্ট্রটি ভারত, সেই ভারতের সাথে মারাত্মক সম্পর্কের অবনতি ঘটিয়েছে ইউনূস সরকার। এই অবনতি ঘটানোর ক্ষতিটা আমরা সবাই জানি, কিন্তু বাংলাদেশের কিছু অংশের মানুষ বুঝতে চায় না। বাংলাদেশের কিছু অংশের মানুষ এখনো বলতে চায় যে বাংলাদেশ স্বনির্ভর হবে, বাংলাদেশ প্রতিবেশী দেশ ছাড়া, প্রতিবেশী সম্পর্ক ছাড়াই উঠে দাঁড়াবে। এই ক্ষতিটা নিয়ে যদি আপনি বলেন, এবং আসলে কি প্রতিবেশীকে ছাড়া উঠে দাঁড়ানো কি সম্ভব, আপনি কি মনে করেন? প্রথম কথা হলো, কোন প্রতিবেশীর সাথে আপনার শত্রুতা তৈরি করে পাশের দেশ উঠতে পারে না, যদি দেশটা হয় ছোট এবং অন্য দেশটা হয় বড়। এটা কোনো জায়গায় সম্ভব না। আমাদের সারা বিশ্বে দেখবেন যে ছোট দেশ বড় দেশ কিভাবে সম্পর্ক রক্ষা করে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, আপনার মেক্সিকো এবং আরো অনেক দেশ আছে। আপনি দেখবেন যে এক একটা দেশ প্রতিবেশী দেশের সাথে কিভাবে সম্পর্ক রক্ষা করে, কিন্তু বাংলাদেশ ভারত সম্পর্কের উপর এই জিনিসটা পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছে। আপনি লক্ষ্য করবেন যে এই ইউনূসের জঙ্গিতন্ত্রের যেসব লোকজন আপনার থিওরি তৈরি করে, ফরহাদ মজহার, পিনাকি, কনক সারোয়ার, ইলিয়াস, এরা কিন্তু বছরের পর বছর আপনার এই হিন্দু ঘৃণা এবং ভারত বিদ্বেষ এটা ছড়িয়ে আসছে। অর্থাৎ আপনি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে 3টা আপনার প্রোপাগান্ডা ওরা ছড়িয়েছে। একটা দেখবেন যে রাজনৈতিক বা যে হিউম্যান রাইটস ভায়োলেশন, তারপরে আপনার গুম খুন এসব কথা একটা ছিল। আরেকটা ছিল যে অর্থনৈতিক দুর্নীতি, যে অনেক টাকা পাচার হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। আর তৃতীয়টা ছিল যে আপনার যে বাংলাদেশের সার্বভৌমত্ব ভারতের কাছে বিক্রি হয়ে গেছে। আমরা কিন্তু দেখেন এই গত 1 বছরে আমরা বুঝতে পেরেছি যে যেই পরিমাণ গুম খুনের কথা বলা হয়েছে শেখ হাসিনা সরকারের আমলে, তার 15 বছরের চেয়ে অনেক বেশি মানবাধিকার লঙ্ঘন করেছে ইউনূসের এই ডাকাততন্ত্র 1 বছরে। আবার যদি আপনি দেখবেন যে যে দুর্নীতির কথা বলতো, যে ধরনের টাকা পয়সা বাংলাদেশ থেকে আপনার পাচার হয়ে যাচ্ছিল, দেবপ্রিয়র হিসাব অনুযায়ী মাসে $1.5 বিলিয়ন পাচার হয়ে যাচ্ছিল। তো এই কথাগুলো যদি সত্য হতো, তাহলে তো আমরা দেখতাম যে গত
এক বছরে ইউনূসের সরকারের আপনার যে ফরেন কারেন্সি রিজার্ভ আছে সেখানে শুধু 18-20 বিলিয়ন ডলার বেড়ে যেত, এই যে পাচার হওয়া টাকা থেকে জমা হয়ে, মানে যেটা পাচার হচ্ছে না সেটা। কিন্তু প্রকারান্তরে আমরা কি দেখছি, ইউনূসের অর্থনীতি ধ্বংস করে ফেলছে। ফরেন কারেন্সি রিজার্ভ একটু আছে, কারণ বাংলাদেশে আপনি যদি খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশে এখন কেউ আর কোনো কিছু আমদানি করছে না। সুতরাং ওইটাও একটা ধরেন ওই দুইটা প্রপাগান্ডার হয়তো 80% মিথ্যা থাকলে 10-20% সত্য ছিল, কিন্তু তৃতীয় যে প্রপাগান্ডাটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ বানোয়াট, সেটা ছিল যে ভারতের কাছে বাংলাদেশের আপনার স্বাধীনতা, সার্বভৌমত্ব এগুলো শেখ হাসিনা সরকার বিক্রি করে দিয়েছে, যেটা গত এক বছরে ইউনূস কোনোটাই প্রমাণ করতে পারেনি। কিন্তু উপরন্তু আমরা দেখলাম যে ভারত যখন বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্টটা বাতিল করলো, ইউনূসের যে বাণিজ্য উপদেষ্টা বশির বলেছে যে বছরে 2 থেকে 2,500 কোটি টাকা বাংলাদেশের ক্ষতি হবে এই বাতিল বাবদ। তাহলে আমরা কি দেখলাম যে জঙ্গিরা যেটা বলে যে ভারতকে বাংলাদেশের কাছে বিক্রি করে দিছে, এটা সাধারণত ওরা নির্দেশ করে যে দেশের মধ্য দিয়ে অন্য দেশের মালপত্র পরিবহন হবে কিনা সেটা দিয়ে। তাহলে আমরা কি দেখলাম যে এই জিনিসটা তো পরিপূর্ণ মিথ্যাই না শুধু, বরঞ্চ ওদের ভাষায় যদি বলতে হবে যে শেখ হাসিনার কাছে নরেন্দ্র মোদী সরকার ভারতকে বিক্রি করে দিয়েছে। কেন? কারণ ভারত তার রাস্তাঘাট ছেড়ে দিয়েছে বাংলাদেশের জন্য, যাতে বাংলাদেশের পণ্য সেই দেশের উপর দিয়ে পরিবাহিত হয়ে তৃতীয় দেশে যেতে পারে। কিন্তু ভারতের তেমন কোনো পণ্য বাংলাদেশের উপর দিয়ে চলছে সেটা আমরা দেখি না। দেখলে তো এতদিনে ইউনূস এবং তার জঙ্গিরা, যেখানে আপনার আসিফ নজরুলের মতো মানুষ আছে যে বলেছে যে বাংলাদেশে 26 লাখ ভারতীয় কাজ করে, যার কোনো প্রমাণ সে 1 বছর সরকারের থেকেও বাইর করতে পারেনি। ফলে কি হয়েছে দেখেন, পুরোটাই ছিল মিথ্যা প্রপাগান্ডা। অর্থাৎ ভারতের বিরুদ্ধে জঙ্গিরা যা কিছু বলেছে প্রতিটা জিনিস ছিল মিথ্যা, কিন্তু বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করেছে। কেন